হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল স্টাডি ইন বেঙ্গলি। তো যাদের যাদের WBCS এর প্রিলিমিনারি এক্সামটা আছে তাদের জন্য ভিডিওটা খুবই উপযোগী হতে চলেছে। তো আজ থেকে আমরা WBCS প্রিলিমিনারি এক্সাম, যার কিন্তু এক্সাম ডেটটা আউট হয়ে গেছে, 14ই জুন কিন্তু তোমাদের এই পরীক্ষাটা অনুষ্ঠিত হতে চলেছে। ঠিক আছে, নেক্সট 14ই জুন 2026-এ। তো WBCS এর প্রিলিমিনারি পরীক্ষাকে টার্গেট করে আমাদের কিন্তু আজ থেকে এই জিকের সিরিজটা কিন্তু শুরু হচ্ছে। তাহলে চলো কথা না বাড়িয়ে আমাদের মেন কাজ সেটা আমরা শুরু করি। হাতে খুবই অল্প সময় আছে, একদম 1 মাস সময় আছে। এই 1 মাসে কিন্তু আমরা যতটা সম্ভব বেশি প্র্যাকটিস করা যায় ততটা সম্ভব বেশি প্র্যাকটিস করব। তাহলে চলো শুরু করি। আজকের প্রথম প্রশ্ন দেখো কি বলছে, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম বিভাজন ঘটেছিল কোন অধিবেশনে? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে সুরাট অধিবেশনে। 1907 সালে কিন্তু এই অধিবেশনটা সংঘটিত হয়েছিল। ঠিক আছে, আর এই যে অধিবেশন ছিল, এই অধিবেশনের যিনি সভাপতিত্ব করেছিলেন তার নাম কি ছিল? তার নাম কিন্তু ছিল রাসবিহারী ঘোষ। এই অধিবেশনে কি হয়েছিল? কংগ্রেস কিন্তু চরমপন্থী এবং নরমপন্থী দুটো দলে ভাগ হয়ে গেছিল। দেখো, যেহেতু WBCS এর পরীক্ষা, অর্থাৎ আমাদের ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের পরীক্ষা, অনেক বেসিক স্ট্যান্ডার্ড টাইপের কিন্তু কোশ্চেন তোমাদেরকে অ্যান্সার করতে হবে, আর অনেক বেশি এক্সট্রা ডিটেলস কিন্তু তোমাদের জানতে হবে, যা কিন্তু তোমরা প্রত্যেকটাই এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। দেখো পরবর্তী প্রশ্ন, যে অশোকের শিলালিপি প্রথম কে পাঠোদ্ধার করেন? তো সঠিক অ্যান্সার কী হবে এটার? এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে অশোকের যে শিলালিপি তার কিন্তু প্রথম পাঠোদ্ধার করা হয়েছিল জেমস প্রিন্সেপ দ্বারা। এনার স্মরণেই কিন্তু কলকাতায় কিন্তু একটা জায়গা আছে, সেটা কি? সেটা কিন্তু হচ্ছে প্রিন্সেপ ঘাট। আশা করি প্রত্যেকেই জানো। আচ্ছা, অশোকের মোট কতগুলো শিলালিপি ছিল? তো মনে রাখতে হবে অশোকের কিন্তু মোট 14টা শিলালিপি ছিল। ঠিক আছে, তার মধ্যে থেকে যে 13তম শিলালিপিটা ছিল সেখানেই কিন্তু অশোকের যে বিখ্যাত যুদ্ধটা হয়েছিল, অর্থাৎ যে কলিঙ্গ যুদ্ধ, সেই কলিঙ্গ যুদ্ধের কথা বলা আছে। এইবার আমার একটা কোশ্চেন থাকবে তোমাদের জন্য হোমওয়ার্ক হিসেবে, যে কলিঙ্গ যুদ্ধ কোন সালে হয়েছিল সেটা তোমরা আমাকে কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। দেখো, যে গায়ত্রী মন্ত্র কোন বেদে পাওয়া যায়? দেখো, যে গায়ত্রী মন্ত্রটা আছে এটা কিন্তু খুব পাওয়ারফুল একটা মন্ত্র অ্যাকর্ডিং টু বেদ। ঠিক আছে, তো এই গায়ত্রী মন্ত্রটা এটা আমরা কোন বেদে পাই? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু এটা ঋগ্বেদে পাওয়া যায়। আর এই যে গায়ত্রী মন্ত্র আছে, এই গায়ত্রী মন্ত্রটা কার উদ্দেশ্যে গাওয়া হয়? এটা কিন্তু সূর্য দেবতার উদ্দেশ্যে গাওয়া হয়। আমি আবারও বলছি, যেহেতু তোমাদের WBCS এর পরীক্ষা, এর আগে যারা WBCS এর পরীক্ষা দিয়েছো তারা জানো যে WBCS এর ডেপথ কিন্তু অনেক বেশি হয়, সেই কারণের জন্য কিন্তু তোমাকে প্রচুর এক্সট্রা ডিটেলস জানতে হবে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। দেখো পরবর্তী প্রশ্ন, আচ্ছা একটা প্রশ্ন আমি তোমাদেরকে করলাম, যে ঋগ্বেদে মোট কতগুলো তোমার হচ্ছে শ্লোক আছে বা হাইম আছে, সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। আচ্ছা পরবর্তী প্রশ্ন, সব লাল হো জায়গা এই উক্তিটি কার ছিল? গুরু গোবিন্দ সিং, তারপরে অজিত সিং, রঞ্জিত সিং, নাকি হচ্ছে তেগ বাহাদুর? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে মহারাজা রঞ্জিত সিংয়ের কিন্তু এই উক্তিটা ছিল সব লাল হো জায়গা। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। দেখো পরবর্তী প্রশ্ন, যে মুঘল আমলে জিজিয়া কর পুনরায় কে প্রতিষ্ঠা করেছিল? তো এই যে জিজিয়া কর ছিল, এই জিজিয়া কর পুনরায় কে প্রতিষ্ঠা করেছিল? দেখো, এই যে জিজিয়া করটা সম্পর্কে তোমাদেরকে বলে রাখি, এটা কিন্তু যারা অহিন্দু ছিল তাদের ওপর কিন্তু এই করটা চালু করা হয়েছিল। ঠিক আছে, যেটা কিন্তু আকবরের সময় সম্পূর্ণ বিলুপ্ত করে দেওয়া হয়, এবং পরবর্তীকালে কিন্তু যখন ঔরঙ্গজেব আসে তখন কিন্তু এই জিজিয়া করটাকে আবার নতুন করে চালু করা হয়। আর আমাদের এই পুরো ভারতবর্ষে সবার প্রথম কিন্তু জিজিয়া করের স্থাপনা করেছিল মোহাম্মদ বিন কাসিম, যখন কিন্তু তিনি 712 যে খ্রিস্টাব্দ তখন ভারতে আক্রমণ করেছিলেন। সেই সময় কিন্তু তিনি যে প্রদেশগুলো পেয়েছিলেন সেখানে কিন্তু এই জিজিয়া করটা চালু করে দিয়ে গেছিলেন প্রথম। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। দেখো, যে 1929 সালের লাহোর অধিবেশনে কংগ্রেসের লক্ষ্যে কি নির্ধারিত হয়েছিল? কংগ্রেসের যে লক্ষ্য সেটা কি নির্ধারিত হয়েছিল? তো 1929 সালে যে লাহোর অধিবেশন হয়েছিল সেখানে কিন্তু কে সভাপতিত্ব করেছিল? সেখানে কিন্তু সভাপতিত্ব করেছিল জওহরলাল নেহেরু। ঠিক আছে, তো এই যে সভাপতিত্ব এটা হয়েছিল 1929 সালে, এখানে কোন ডিমান্ড করা হয়েছিল? এখানে কিন্তু যে পূর্ণ স্বরাজ, ঠিক আছে, সেই পূর্ণ স্বরাজের কিন্তু ডিমান্ড করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে। দেখো পরবর্তী প্রশ্ন, যে ইন্ডিয়া উইন্স ফ্রিডম, ঠিক আছে, এই যে গ্রন্থটা আছে এই গ্রন্থটার রচয়িতা কে? ঠিক আছে, এটা কিন্তু বুকস অ্যান্ড অথর, যেটা কিন্তু WBCS এর একটা আমরা বলতে পারি ফেভারিট টপিক। তো ইন্ডিয়া উইন্স ফ্রিডম এই যে গ্রন্থটা এটা কার লেখা? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে মৌলানা আবুল কালাম আজাদ। আচ্ছা, মৌলানা আবুল কালাম আজাদ সম্পর্কে একটা জিনিস মনে রাখতে হবে, ইনি কিন্তু স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী ছিলেন। ঠিক আছে, মৌলানা আবুল কালাম আজাদ।
পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো, যে ফরওয়ার্ড ব্লক কত সালে গঠন করা হয়েছিল। তো সঠিক অ্যান্সার কি হবে, সঠিক অ্যান্সার কিন্তু এই যে ফরওয়ার্ড ব্লক এটা কিন্তু 1929 সালে গঠন করা হয়েছিল। কার নেতৃত্বে গঠন করা হয়েছিল, এটা কিন্তু নেতাজি সুভাষচন্দ্র বসুর নেতৃত্বে গঠন করা হয়েছিল। 1939 সালে যে ত্রিপুরী কংগ্রেস, তিনি কিন্তু এই ত্রিপুরী কংগ্রেস থেকে ইস্তফা দিয়ে এই ফরওয়ার্ড ব্লক তৈরি করেন। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো, পরবর্তী প্রশ্ন, কততম সংবিধান সংশোধনের মাধ্যমে মৌলিক কর্তব্য সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছিল। দেখো এই যে মৌলিক কর্তব্য যেগুলোকে আমরা কি বলে থাকি, যেগুলোকে কিন্তু আমরা বলে থাকি ফান্ডামেন্টাল ডিউটিস। ঠিক আছে, সবার প্রথম জানতে হবে এই ফান্ডামেন্টাল ডিউটিস আমরা কোথা থেকে পেয়েছি। তো মনে রাখতে হবে এটা কিন্তু আমরা কিন্তু ইউএসএসআর অর্থাৎ যে তৎকালীন সময়ে যে রাশিয়া ছিল সেখান থেকে কিন্তু গ্রহণ করেছি। আর এই যে মৌলিক কর্তব্য এর জন্য কোন কমিটি গঠন করা হয়েছিল, এর জন্য কিন্তু যে স্বর্ণ সিং কমিটি, তো এটার যে কমিটি ছিল সেই কমিটির নাম কি বললাম, কমিটির নাম কিন্তু ছিল স্বর্ণ সিং কমিটি। আর এটা কিন্তু 42তম যে সংবিধান সংশোধন হয়েছিল 1978 সালে। ঠিক আছে, সেইখানে কিন্তু 1976 সালে এই সময় কিন্তু এটাকে গ্রহণ করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো, ভারতীয় সংবিধানের কোন ধারায় অর্থ বিল বা মানি বিলের সংজ্ঞা দেওয়া আছে। তো সঠিক অ্যান্সার কী হবে, অর্থ বিল বা মানি বিল এর যে সংজ্ঞা সেটা কিন্তু যে 110 নম্বর ধারা এখানে কিন্তু দেয়া আছে। মানি বিল সংক্রান্ত যে ধারা সেটা কিন্তু দেয়া আছে। আর মনে রাখতে হবে 280 নম্বর যে ধারা আছে এখানে কি আছে, এখানে কিন্তু যে ফাইন্যান্স কমিশন, সেই ফাইন্যান্স কমিশনের কথা উল্লেখ আছে। এই 112 নম্বর ধারাটাও কিন্তু খুবই উল্লেখযোগ্য, তার কারণ এখানে কিন্তু 112 নম্বর ধারাতে কিন্তু যে বাজেট, ঠিক আছে, সেই বাজেটের কথা কিন্তু উল্লেখ আছে। আর মনে রাখতে হবে আমাদের সংবিধানে কিন্তু বাজেট বলে কোনো শব্দ নেই, এর পরিবর্তে কিন্তু অ্যানুয়াল ফিনান্সিয়াল স্টেটমেন্ট এই শব্দটা প্রয়োগ করা হয়, যেটাকে কিন্তু আমরা বাজেট বলে থাকি। ঠিক আছে, আচ্ছা এই বাজেটের অর্থ কী সেটা কিন্তু তোমরা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো, অর্থ কমিশন বা ফাইন্যান্স কমিশন কে গঠন করে। তো একটু আগেই বললাম এই যে অর্থ কমিশন বা ফাইন্যান্স কমিশন এটা কে গঠন করে। দেখো সবার প্রথম মনে রাখতে হবে এটা কিন্তু তোমার হচ্ছে 280 নম্বর ধারা অনুসারে গঠন করা হয়। এবার দেখো এই যে ফাইন্যান্স কমিশন থাকে এটা কিন্তু রাষ্ট্রপতি দ্বারা নিয়োগ করা হয়ে থাকে। আর রাষ্ট্রপতি কাকে এর অধ্যক্ষ, মানে আমাদের যে এই যে ফাইন্যান্স কমিশন থাকবে এর অধ্যক্ষ কাকে বাছেন, তো কিন্তু যে অর্থমন্ত্রী থাকেন কেন্দ্রীয় সরকারের তাকে কিন্তু এটার অধ্যক্ষ বা চেয়ারম্যান করা হয়। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার কে ছিলেন। ঠিক আছে, এটা কিন্তু একটা স্ট্যাটিক জিকে, তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে সুকুমার সেন। ইনি কিন্তু ভারতের প্রথম মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন। নির্বাচন কমিশনার সংক্রান্ত ধারা কত নম্বর ধারাতে আছে, 324 নম্বর ধারাতে কিন্তু এটা আছে। আচ্ছা জি.ভি. মাবলঙ্কর কী ছিলেন, ইনি কিন্তু ছিলেন লোকসভার প্রথম স্পিকার। ঠিক আছে, লোকসভার প্রথম স্পিকার। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো, পশ্চিমবঙ্গের কোন জেলাকে ধানের গোলা বলা হয়ে থাকে। তো সঠিক অ্যান্সার কী হবে, আশা করি প্রত্যেকেই জানো। তো WBCS পরীক্ষা যেহেতু ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের পরীক্ষা, সেক্ষেত্রে কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ওপর একটু ফোকাসটা বেশি করতে হবে। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে পূর্ব বর্ধমান। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়। এগেইন কিন্তু পশ্চিমবঙ্গ থেকে একটা কোশ্চেন, তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে দামোদর নদকে কিন্তু বাংলার দুঃখ বলা হয়। আচ্ছা তিস্তাকে কি বলা হয়ে থাকে, তো মনে রাখতে হবে তিস্তাকে কিন্তু বলা হয়ে থাকে ত্রাসের নদী। ঠিক আছে, ত্রাসের নদী। রূপনারায়ণ কোন দুটি নদীর মিলিত প্রবাহ, অনেক সময় কিন্তু এই প্রশ্নটা দিয়ে দেয়। তো শিলাবতী এবং যে দ্বারকেশ্বর নদ আছে তাদের কিন্তু মিলিত প্রবাহ কিন্তু হচ্ছে এই রূপনারায়ণ নদ। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো, আজকের 15তম কোশ্চেন, যে সুন্দরবনকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করার মূল কারণ কি। বাঘ সংরক্ষণ, ম্যানগ্রোভ অরণ্য, জীববৈচিত্র্য, পর্যটন, নাকি কি আছে, নাকি 4 নম্বর অপশনটা কিন্তু হচ্ছে মোহনা। তো এটা সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে, এটা কিন্তু ম্যানগ্রোভের জন্য করা হয়েছিল। ম্যানগ্রোভ এবং যে জীববৈচিত্র্য কিন্তু ওখানে লক্ষ্য করা যায়। আচ্ছা সালটা কিন্তু তোমাদের জন্য HW থাকবে, তোমরা কিন্তু প্রত্যেকটাকে কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো, যে ভারতের সর্বোচ্চ অসামরিক সম্মান কোনটা। অসামরিক অর্থাৎ এটা কিন্তু কোনো রকম মানে সেনার সাথে সম্পর্কযুক্ত নয়। তো সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে ভারতরত্ন। আর যদি বলে সামরিক সম্মান, তো সবথেকে বড় সামরিক সম্মান কিন্তু হচ্ছে পরমবীর চক্র, তারপর কিন্তু হচ্ছে মহাবীর চক্র। আর শান্তিকালীন সবথেকে তোমার হচ্ছে অসামরিক সবথেকে বড় অসামরিক অ্যাওয়ার্ডটা কিন্তু হচ্ছে অশোক চক্র। ঠিক আছে, আচ্ছা এই অশোক চক্র থেকে কিন্তু একটা কারেন্ট অ্যাফেয়ার্স খুবই গুরুত্বপূর্ণ, তার কারণ কদিন আগে কিন্তু যে ক্যাপ্টেন সুধাংশু শুক্লা তাকে কিন্তু এই যে অ্যাওয়ার্ডটা সেটা কিন্তু দেওয়া হয়েছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো, আজকে 17তম প্রশ্ন, যে নীলগিরি পর্বতের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি। আশা করি প্রত্যেকেই পারবে, তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে দোদাবেতা। ঠিক আছে, আর গুরু শিকার কোথায়, গুরু শিকার কিন্তু হচ্ছে যে মাউন্ট আবু আছে রাজস্থানে। ঠিক আছে, সেই মাউন্ট আবু কিন্তু হচ্ছে সর্বোচ্চ শিখর হচ্ছে গুরু শিখর। আড়াইমদি কোনটা, এটা কিন্তু যে আন্নামালাই পর্বত আছে
সেই আন্নামালাই পর্বতের কিন্তু সর্বোচ্চ শৃঙ্গ। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো, আজকের 18তম প্রশ্ন, ভারতের পঞ্চায়েতি রাজ ব্যবস্থার জনক কাকে বলা হয়ে থাকে? খুব ইম্পর্টেন্ট কিন্তু কোশ্চেনটা। দেখো অনেক সময় কিন্তু এটাকে পঞ্চায়েতি রাজ না দিয়ে এটাকে কিন্তু লোকাল সেলফ গভর্নমেন্টও দিয়ে দেয়। তো এটা সঠিক অ্যান্সার কী হবে? দেখো এটার কিন্তু সঠিক অ্যান্সার হয়ে যাবে, দেখো এটার যে উৎপত্তি সেটা কিন্তু ব্রিটিশ ভারতে, ঠিক আছে। এটা কিন্তু মূলত যে লর্ড রিপন, সেই লর্ড রিপনের সময় থেকে চালু করা হয়, কিন্তু এটাকে কিন্তু একদম সাংবিধানিক একটা গঠন, সেটা কিন্তু বলবন্ত রায় মেহতা যে কমিটিটা হয়েছিল সেখানে কিন্তু এই সুপারিশটা করা হয়েছিল ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থার। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো, যে সূর্য থেকে পৃথিবীতে আলো পৌঁছায় কোন পদ্ধতিতে? তো যারা আমার সাথে সাথে সায়েন্সের ক্লাসগুলো করো তারা কিন্তু জানো যে 3 রকমের পদ্ধতি কিন্তু হয়, একটা পরিবহন, একটা পরিচালন, আর একটা হচ্ছে বিকিরণ। পরিবহনে কিন্তু কি প্রয়োজন হয়? পরিবহনে কিন্তু কঠিন মাধ্যমের প্রয়োজন হয়, পরিচালনে কিন্তু তরল মাধ্যমের প্রয়োজন হয়, আর যে বিকিরণ আছে সেখানে কিন্তু কোনো রকম মাধ্যমের প্রয়োজন হয় না। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে বিকিরণ। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, নিচের কোনটি একটি নোবেল গ্যাস নয়? তো এর মধ্যে নোবেল গ্যাস নয় কোনটা? সায়েন্স থেকে কোশ্চেন। দেখো WBCS এর যে কোশ্চেনগুলো আসে সেগুলোর কিন্তু কোনো রকম আমরা বলতে পারবো না যে এই টপিক থেকে বেশি কোশ্চেন আসবে, এই টপিক থেকে কম আসবে। তোমরা দেখতে পাবে WBCS এর যে প্রিলিমসগুলো আগে হয়েছিল সেখানে কিন্তু মিক্সড টাইপ অফ কোশ্চেন আসে, সব রকম সেক্টর থেকে কিন্তু কোশ্চেন আসে। হিস্ট্রির হয়তো পরপর 5টা কোশ্চেন পেলে তারপরে সেখান থেকে সায়েন্সে চলে গেল, সেখান থেকে হয়তো আবার জিওগ্রাফিতে ফিরে আসলো, স্ট্যাটিক পোর্শনে চলে গেল, সংবিধানে চলে গেল, এরকমভাবে কিন্তু কোশ্চেনগুলো আসে। তো এর মধ্যে থেকে যেটা কিন্তু নোবেল গ্যাস নয় সেটা কিন্তু হচ্ছে হাইড্রোজেন, বাদ বাকি প্রত্যেকটা কিন্তু নোবেল গ্যাস। আচ্ছা, নোবেল গ্যাসগুলো কত নম্বর গ্রুপে থাকে? এটা কিন্তু যে গ্রুপ নাম্বার 8-10 সেখানে কিন্তু নোবেল গ্যাসগুলো অবস্থান করে। পরবর্তী প্রশ্ন দেখবো কি বলেছে, মানবদেহের বৃহত্তম গ্রন্থি কোনটা? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে যকৃৎ, এটা কিন্তু মানবদেহের সবথেকে বড় গ্রন্থি। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, আলোকবর্ষ কিসের একক? তো সঠিক অ্যান্সার কি? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে এটা দূরত্বের একক। অনেকে কিন্তু এই আলোকবর্ষকে আলোর একক মনে করো, কিন্তু আলোকবর্ষ কিন্তু হচ্ছে দূরত্বের একক। আচ্ছা, দূরত্বের কিন্তু সবথেকে বড় একক কোনটা? সেটা কিন্তু হচ্ছে পারসেক। মনে রাখতে হবে 1 পারসেক সমান সমান কত হয়ে থাকে? 1 পারসেক সমান সমান কিন্তু 3.26 লাইট ইয়ার হয়ে থাকে। আলো 1 বছরে যে দূরত্ব অতিক্রম করে সেটাকে কিন্তু লাইট ইয়ার বলে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো, ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে শুরু করা হয়েছিল? 1 মিনিট, হ্যাঁ এই যে কোশ্চেনটা, ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে শুরু করা হয়েছিল? দেখো এটার কিন্তু প্ল্যান চলে এসেছিল 1950 সালে, কিন্তু এটা যখন কার্যকর করা হয়েছিল সেটা কিন্তু 1951 সাল থেকে 1956 সাল, এইটাই কিন্তু প্রথম ভারতের পঞ্চবার্ষিকী পরিকল্পনা ছিল। আচ্ছা, যার মূল লক্ষ্য কী ছিল? যার মূল লক্ষ্য কিন্তু ছিল কৃষি, আর এইটা কিন্তু সবথেকে বেশি সফল হয়েছিল, ঠিক আছে। আর এটা কোন মডেল অনুসারে হয়েছিল সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। আর এই যে পঞ্চবার্ষিকী পরিকল্পনার যে ব্যবস্থাপনাটা সেটাও কিন্তু USSR থেকে গ্রহণ করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, যে নাবার্ড কোন ক্ষেত্রে ঋণ প্রদান করে? শিল্প উন্নয়ন, বাণিজ্যিক উন্নয়ন, কৃষি এবং গ্রামীণ উন্নয়ন, নাকি নগরায়ন? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে কৃষি এবং গ্রামীণ উন্নয়ন। নাবার্ড কিন্তু 1982 সালে গঠিত হয়েছিল। ফুল ফর্ম কি? ন্যাশনাল, ঠিক আছে, ন্যাশনাল ব্যাংক ফর এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট। এটা কোন কমিটির সুপারিশে তৈরি করা হয়েছিল? এটা কিন্তু যে শিবরমন কমিটি, সেই শিবরমন কমিটির সুপারিশে কিন্তু তৈরি করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো, পরবর্তী প্রশ্ন আজকের 25তম প্রশ্ন, যে নীতি আয়োগের চেয়ারম্যান কে হয়ে থাকেন? তো মনে রাখতে হবে নীতি আয়োগের চেয়ারম্যান কিন্তু তৎকালীন সময়কার যিনি PM তিনিই কিন্তু হয়ে থাকেন, বা প্রধানমন্ত্রী কিন্তু হয়ে থাকেন। পরবর্তী প্রশ্ন দেখব, লোকসভার প্রথম স্পিকার কে ছিল? তো একটু আগে কিন্তু তোমাদেরকে আমি এই কোশ্চেনটা করালাম। তো লোকসভার কিন্তু প্রথম স্পিকার ছিলেন JV মাভালাঙ্কার, আর এটা কিন্তু প্রথম যে লোকসভা ইলেকশন সেটা কিন্তু 1951 থেকে 52 মধ্যে সংগঠিত হয়েছিল। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে, 2026 সালে ফুটবল বিশ্বকাপ কোথায় আয়োজিত হবে? কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কিন্তু কোশ্চেনটা। তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে আমেরিকা, কানাডা এবং মেক্সিকো, এই 3টে জায়গাতেই কিন্তু এইটা অনুষ্ঠিত হবে এই বছরই। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো, যে ওজোন স্তরে ক্ষয় রোধের জন্য কোন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? তো সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে যে মন্ট্রিল প্রোটোকল আছে, ঠিক আছে। মন্ট্রিল কোথায়? এটা কিন্তু কানাডা, ঠিক আছে। কানাডার যে মন্ট্রিল আছে সেখানে কিন্তু এই প্রোটোকলটা স্বাক্ষরিত হয়েছিল, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখব কি বলেছে দেখো, পরবর্তী
পরবর্তী প্রশ্ন, আজকের 29তম প্রশ্ন, যে হলদিঘাটের যুদ্ধ কত সালে সংঘটিত হয়েছিল? তো সঠিক অ্যান্সার কিন্তু হচ্ছে 1576 সালে কিন্তু এই হলদিঘাটের যুদ্ধটা সংঘটিত হয়েছিল। ঠিক আছে, এটা কিন্তু কার মধ্যে হয়েছিল? এটা কিন্তু যে আকবর ছিল, ঠিক আছে, সেই আকবরের সাথে কার হয়েছিল সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। একদিকে কিন্তু আকবর ছিল আর একদিকে কে ছিল সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে। পরবর্তী প্রশ্ন, তো আজকে লাস্ট প্রশ্ন দেখব কি বলেছে। পশ্চিমবঙ্গের কোন শহরকে উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়? তো সঠিক অ্যান্সার কী হবে এটার সঠিক অ্যান্সার কিন্তু হয়ে যাবে শিলিগুড়ি। ঠিক আছে, এটাকে কিন্তু উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয়। তো আজকে এই অবধি ছিল। দেখো, যেহেতু প্রথম দিন সেহেতু কিন্তু আজকে আমি 30টা কোশ্চেন আনার চেষ্টা করেছি। যেহেতু তোমাদের এই বিষয়টা সম্পর্কে আমাদের একটু সূচনাও দেওয়ার প্রয়োজন ছিল যে WBCS সংক্রান্ত কিন্তু যত ক্লাস তোমরা আমাদের এই চ্যানেল থেকে করবে তোমাদের কিন্তু উপকার পাবে। আর এই যে WBCS সংক্রান্ত আমাদের এই সিরিজটা শুরু করা হচ্ছে, সেই কারণের জন্য এই অ্যানাউন্সমেন্ট প্লাস এই ভিডিও মেকিং বা এই সিরিজটা শুরু করার উদ্দেশ্যে কিন্তু আজকে আমি কম সংখ্যক প্রশ্ন নিয়ে এসেছি। আজকে আমি 30টা মতো প্রশ্ন নিয়ে এসেছি। তোমাদের রেসপন্স যদি সত্যিই ভালো হয়ে থাকে তাহলে কিন্তু আমি এই প্রশ্নটা 50 বা তারও কিন্তু বেশি, আমার যদি সম্ভাবনা, যদি তোমাদের রিভিউটা ভালো আসে বা তোমাদের যদি ভিউজটা ভালো আসে, এক কথায়, তাহলে কিন্তু তোমাদের যে সেখান থেকে কিন্তু আমি এই কোশ্চেনটা 100টার কাছাকাছি নিয়ে যাওয়ার চেষ্টা করব। আর এটার কিন্তু যে কদিন বাকি আছে তার কিন্তু একটা করে উইকলি 100টা বা 200 কোশ্চেনের কিন্তু একটা করে মক টেস্টের ব্যবস্থাও আমরা করব। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।